আমাদের বিবেচনায় রাখা খুব জরুরি। কি রকম জিনিসের দাম বেড়েছে এবং বাড়ছে, এটা কমবে? বাজেটে সেরকম কোনো সম্ভাবনা নাই। বাজেট উত্তর সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী বলেছেন, আমরা যে সমস্ত ব্যবস্থা নিয়েছি তাদের দ্রব্যমূল্য করতে পারে, কমতে পারে, মাস ছয়েক অপেক্ষা করুন। ভাবেন, 1 বছরে কার্যকরী একটা বাজেটের 6 মাস পরে কি ইফেক্ট হবে সেইটা বলছেন তিনি। আমাদের রিজার্ভ প্রায় শূন্য বলছি কেন, সঠিক ফিগার তো নাই। সর্বশেষ অফিসিয়াল ফিগার অনুযায়ী এটা 12 বিলিয়নের নিচে। আর 2 মাসের মধ্যে আকুর পেমেন্ট সহ অন্যান্যগুলো যখন দিতে হবে তখন কোথায় দাঁড়াবো বলা মুশকিল। সরকার চূড়ান্তভাবে আমদানি রেস্ট্রিক্ট করেছেন, কিন্তু না করলেই কি, কয়েক মাস পরে তো আমাদের ইম্পোর্ট ফাইন্যান্স করবারই কোনো ক্ষমতা থাকবে না। 1.25 লক্ষ কোটি টাকার মতো আমাদের ডেট সার্ভিসিং না, ডেটের ইন্টারেস্ট সার্ভিসিং করতে লাগে বছরে। এর মধ্যে আমরা চেষ্টা করলেও আমাদের রিজার্ভ বাড়াতে পারছি না। এর মধ্যে চেষ্টা করলেও আমাদের টাকার মান আনতে পারছি না। এর মধ্যে ব্যাংক প্রায় ধ্বংসপ্রাপ্ত, সেই ব্যাংককে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে পারছি না। অলিগার্ক যত আছে সরকারের, ওদের পুষ্ট আশ্রিত অর্থ সম্পদের মালিক যারা যেভাবে হয়েছে তাদেরকে দূর করে দিতে পারছি না। এত কিছু সত্ত্বেও আজিজ বেনজিরদের মতো লোকদেরকে তাদের এখনো আশ্রয় প্রশ্রয় দিতে হচ্ছে। অর্থনীতিতে কোনো শৃঙ্খলা আনতে পারবে তারা, এইরকম সম্ভাবনা আছে? কালো টাকা বন্ধ করতে পারবে কোনো ব্যবস্থা আছে? যদি পারতই তাহলে 30% ট্যাক্সের জায়গায় কম করে 15% দিয়ে কালো টাকা সাদা করবার কথা ঘোষণা করত। বুঝে দেখেন, এই রকম একটা পরিস্থিতিতে এই বাজেটটা দেওয়া হয়েছে। এই বাজেট আমাদেরকে কতদূর নিয়ে যাবে? ওই যে পূজার সময় পাঁঠা বলি দেয় না, বলির পাঁঠা যেরকম, আমাদের দেশের অর্থনীতি সেই রকম। এখন ওর মরতে হবে। কতক্ষণ বাঁচবে সেটা নির্ভর করছে লগ্ন আসবার উপরে, পুরোহিতের উপরে। এই অর্থনীতি সম্পর্কে এই সেমিনার করবার সময় প্রথম আমি ব্যক্তিগতভাবে চিন্তা করেছিলাম এটার শিরোনাম করব, একটি তৈলাক্ত বাঁশ বেয়ে ওঠার ব্যর্থ চেষ্টা। আমার কেন্দ্রীয় কমিটির অধিকাংশ বা সিনিয়র নেতাদের মনে হলো এই বাঁশ টাস কথাবার্তা বাজেটের জন্য ভালো লাগবে না, বাদ দিয়ে দিলাম। তারপরে এখন অর্থনীতিবিদরাই বলছেন এই বাজেট কোনো দিক নির্দেশনা দিতে পারবে না। যেরকম করে সুব্রত চৌধুরী বললেন, এই শুধুমাত্র উত্তাপহীন বাজেট আলোচনা করে কোনো লাভ আছে? বরঞ্চ রাস্তায় যান, উত্তাপ ছড়ান। আমি বলছি, মানুষের মনের মধ্যে যে উত্তাপ তৈরি হচ্ছে সেটা ধরতেও তো পারতে হবে। তখন বলিনি, কারণ তখন আমার বক্তব্য রাখার সময় না। সুব্রত বাবুর নেতা তখন ছিলেন, এখনো আছেন সম্ভবত, আমি নাম বলছি না, চিনলে চিনবেন, বাংলাদেশে এক নামে পরিচিত বিশাল মাপের নেতা। আমি একই মঞ্চে দাঁড়িয়ে, একই মঞ্চে বসে তার বক্তৃতা শুনেছি। দেশে উন্নয়ন হচ্ছে সেটা মানি, কিন্তু গণতন্ত্র নাই। অত বড় নেতার পরে আমার বক্তৃতা করা মানায় না, কিন্তু আমি আরও অনেক অর্থনীতিবিদদেরও বলতে শুনেছি, এই 6 মাস আগেও বলতে শুনেছি, দেশ অর্থনৈতিকভাবে এগুচ্ছে মানি, কিন্তু গণতন্ত্র তো নাই। আজ
এই বাজেট দেখবার পরে কেউ কি বলবেন দেশের অর্থনৈতিক উন্নতি হচ্ছে? কেউ বলবেন আমাদের পদ্মা সেতু অনেক বড় অর্থনৈতিক সাশ্রয় এনে দিয়েছে? কেউ বলবেন রূপপুর আণবিক প্রকল্প আমাদের দেশের বিদ্যুতের সমস্ত সংকট পিটিয়ে দেবে? সবাই বুঝেছেন আমরা 5 বছর আগে বলেছিলাম মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি। সেই দুর্নীতির সব কিছুই প্রকাশিত হয়েছে। আমি আবার বলি, বিস্তারিত আলোচনা তো করব না, কারণ এই পেপার যা আছে তা আমারই বক্তব্য, তা আমাদের সবার বক্তব্য। এবং শেষে যে কথা বলেছি, আমরা এই গভর্নমেন্টের একটা বাজেট দেবার কোনো রাইটই নাই, কারণ এটা হলো ইউজারপার, এটা হলো দখলদার, জোর করে ক্ষমতা নিয়ে গায়ের জোরেই টিকে আছে। দুর্ভাগ্য হচ্ছে আমার পছন্দ হোক কিংবা না হোক, এই 1 বছর পর্যন্ত ওরা কি ক্ষমতায় থাকতে পারবে? সবাই চুপ করে আছেন, মানে কি উত্তাপ নাই দেখে, নাকি মনের মধ্যে বিশ্বাস করতে পারছেন না 1 বছরের মধ্যে পড়ে যাবে? যদি 1 বছর তারা থাকে, তার মানে এই 1 বছর এই বাজেট তো চলবে? এটাই চলবে না, এটা রিভাইজড হয়ে যায় অসুখ। তারপরেও আমরা সবাই জানি বাজেটের মধ্যে লুটপাটের সব ফিচার লেখা থাকে না। বেনজির যে লুটগুলো করেছেন, টাকা পয়সা বানিয়েছেন, জমি কিনেছেন, ফ্ল্যাট কিনেছেন, প্লট কিনেছেন, ওটা গত বছরের বা গত 5 বছরের বাজেট দেখলে বুঝতে পারতেন না। এখনকারও যে বাজেট আছে, এই বাজেট অনেকেই বলছেন লুটেরা বান্ধব বাজেট, কিন্তু এই বাজেট দেখলে কি বলতে পারবেন এই জায়গায় এটা লুটেরা বান্ধব বলে মনে হয়? কেবলমাত্র 30%কে 15% বাড়াবার কারণে যারা কর দিতে আগ্রহী ছিলেন তারা মনে করবেন ব্ল্যাক মানি বানিয়েই করি, সেটা আর এক কথা। কিন্তু বাজেটের মধ্যে সেটা নেই। এই সমস্ত লুট ধান্দাবাজি তার বাইরে করা হচ্ছে। এই বাজেটের মধ্যে যেটা হচ্ছে তা হচ্ছে আমার অর্থনীতি যে ধ্বংসের প্রান্তে এসে দাঁড়িয়েছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। এরা যে শ্রীলঙ্কান সিন্ড্রোমে সম্পূর্ণভাবে আক্রান্ত সেটা বোঝা যাচ্ছে। মানুষকে বলতে পারছি এই গভর্নমেন্ট, এই বাজেট, এই সরকার দাম কমাতে পারবে না, দেশের ব্যাংকের অবস্থা ফিরিয়ে আনতে পারবে না। কাজে ও ভোট দিতে দেয় না, সেই জন্য যেমন আন্দোলন করবেন, বুঝে দেখবেন নিজের বাঁচার জন্যেও আপনাকে আন্দোলন করতে হবে। কেউ কেউ এরকম বলে না, আন্দোলন কেন করবে বলেন, আওয়ামী লীগ ফেলে দেবেন তাই তো, তারপরে কি আসবে বিএনপি, তো একই তো হবে। এখন আমরা বলছি এটা আওয়ামী লীগ বিএনপি বদলের লড়াই তো না, আপনার বাঁচার লড়াই। এটা বাজেট দেখিয়ে বলতে পারবো, এই বাজেট দেখিয়ে বলতে পারবো কোনোভাবে এই জিনিসের দাম করবে না, কমবে না। এই বাজেট দেখিয়ে বলতে পারবো ব্যাংকে লুটতরাজ অব্যাহত থাকবে। এই বাজেট দেখিয়ে বলতে পারবো ধনী আরো ধনী হবে, গরিব মানুষ মারা যাবার মতো। অতএব গরিব মানুষ, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এমনকি উচ্চ মধ্যবিত্ত, এদের সবাইকে আগামী দিনের এই আন্দোলনে সামিল হতে হবে, তার কোনো বিকল্প নেই। বরঞ্চ এই সত্যি পথের আন্দোলনকে যখন একটা একাডেমিক্সে রূপান্তরিত করতে পারবেন, রাজপথের স্লোগানকেও যখন সাহিত্য বানাতে পারবেন, রাজপথের লড়াইকেও যখন একটা আর্ট বানাতে পারবেন, তখনই আন্দোলন জিততে পারবে। এই যে অভ্যুত্থানের কথা আমরা বলি, এই অভ্যুত্থানও তো একটা শিল্পের মতো। এমনভাবে হতে হবে, মানুষকে এমনভাবে পরিকল্পনা মতো আপনি সামনের দিকে নিয়ে যাবেন, আপনি আক্রমণ এমনভাবে শত্রুর বিরুদ্ধে রচনা করবেন, সময় আপনি নির্ধারণ করবেন যেটা বিজয়ের জন্য সবচাইতে ভালো সময় হয়। এই কারণেই থিওরি এবং প্র্যাকটিস মিলেই বিপ্লব হয়। এই কারণেই অ্যাকাডেমিক্স এবং পলিটিক্স দুটো একসাথে যেতে হয়। পলিটিক্স নিশ্চয়ই ফিল্ডের কাজ, কিন্তু পলিটিক্স একই সঙ্গে একটা থিওরিও বটে। বাজেট আলোচনা এই কারণেই করছি এবং গুরুত্বপূর্ণ মনে করি। আমরা এটাও মনে করি এই আলোচনার ভিত্তিতে